ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চ্যারিটি সংস্থা থেকে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের জন্য 1 কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ। তারই অংশ হিসেবে আজ 1 লক্ষ টাকা তুলে দেবেন সাইফুলের পরিবারের হাতে বলেও জানিয়েছেন তিনি। সকালে চট্টগ্রামের লোহাগড়ায় নিহত অ্যাডভোকেট সাইফুলের কবর জিয়ারত করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, সাইফুলের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দেশের পরিস্থিতি খারাপ করতে একটি গোষ্ঠী তৎপর, তাদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 1 কোটি টাকার ফান্ড আমরা রেজ করছি। ইতিমধ্যে আমাদের ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে। এগুলো আমরা ওনাদের বাবার সাথে কথা বলে, ওনার স্ত্রীর সাথে কথা বলে একটা অ্যাকাউন্টে রেখে তারা যাতে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে পারে, ভরণ পোষণ শিক্ষা দীক্ষা চলতে পারে, এই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমাদের এই ভূখণ্ডে হাজার বছর ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভাই ভাইয়ের মতো বাস করে আসছে। আমরা সেই সম্প্রীতি বজায় রাখবো, সংহতি বজায় রাখবো, তাহলে কোনো শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর হেফাজত ইসলাম। এসময় সংগঠনের নেতারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতারও সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান হেফাজত ইসলামের নেতারা। যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিম কালেও চুপ করে বসে থাকবো না। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। সাইফুল ইসলামের নিজ গ্রামের বাড়ি চুন্তি ফারাঙ্গায় তার কবর জিয়ারত শেষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। মিয়া গোলাম পারওয়ার বলেন, দেশি বিদেশি ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে, তাদের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে ইসকন নামক উগ্র জঙ্গিবাদী যে সাম্প্রদায়িক গোষ্ঠী সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছেন, এদের ব্যাপারে আমিরে জামাতের হেদায়েত হলো আমরা উত্তম ধৈর্য ধারণ করব, আমরা সংযত থাকব। ওরা একটি ফাঁদ পেতেছে, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অপশক্তি, উগ্রবাদী, এদের পাতানো ফাঁদে আমরা যেন পা না দেই। পতিত স্বৈরাচার আরেকবার সুযোগ পেলে কাউকে ছাড়বে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে, যেন তারা আবার নির্যাতন, লুটপাটের সুযোগ না পায়। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময় নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। বহু বছর তারা এই দেশের মানুষকে লুণ্ঠন করে প্রচুর টাকার মালিক হয়েছে। দেশে বিদেশে তাদের অনেক টাকা। তারা নানা নামে, নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা ভাইরাল ভিডিও কলে আপনারা শুনেছেন যে সেই পতিত সরকারের যিনি প্রধান ছিলেন তিনি কি বলেছেন, যে আরেকবার যদি সুযোগ পান কাউকে ছাড়বেন না। এই কাউকে মানে কারা? আপনারা, আমরা যারা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি। আওয়ামী লীগ একটি গণতন্ত্র হত্যাকারী ও নষ্ট দল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। একক ব্যক্তির লেখা সংবিধান নিয়ে কখনো দেশের জন্য ভালো কিছু হতে পারে না বলেও মন্তব্য করে তিনি বলেন, ৭১ পরবর্তী সময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার কথা ছিল তা আজও বাস্তবায়ন হয়নি। আবু সাইদ রিপোর্ট। দীর্ঘ ১৬.৫ বছর পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজন করে কর্মী সম্মেলনের। সম্মানিত সভাপতি,
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ একটি গণতন্ত্র হত্যাকারী দল। ৭১-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কথা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করা, কিন্তু প্রকৃতপক্ষে তা অর্জন হয়নি। আওয়ামী লীগ টোটালটাই একটা নষ্ট দল বলে আমার কাছে মনে হয়। দেখেন, ওর নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিমটা কাটাই দিল। এটা আশা করা গিয়েছিল যে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই আশা নিয়ে মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আরও একটা উদ্দেশ্য ছিল, সেটা ছিল যে বৈষম্য বিরোধী, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বৈষম্য ছিল। এই বৈষম্য দূর করার জন্যই 71-এ আন্দোলনটা খুবই বেগবান হয়েছিল। এছাড়াও ৫ আগস্ট গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের প্রসঙ্গ তুলে ধরে জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদীদের জায়গা হবে না। যারা বাংলাদেশে আছে তাদেরকে বলবো, ভুল যেটা করেছেন তওবা করেন, এখান থেকে ফিরে আসেন। মানব রচিত মতবাদ দিয়ে জীবনে কোনোদিন দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে না, মরার পরে তো মায়ের আছে কপাল। দেশে ইসলাম প্রতিষ্ঠা হলে নতুন রাষ্ট্র গঠন করা সম্ভব উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার কাছে লিখিত আকারে রাষ্ট্র সংস্কারের ৪১টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশ, জাতি এবং রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের মুক্তি অর্জন কিছুতেই সম্ভব না। এই সরকারগুলো কেউ আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নাই। দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান জামাতের এই নায়েবে আমির। কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে সুন্দর নির্বাচন হয়, সেটাকে বাতিল করে দিল। এখন অবশ্যই চেষ্টা করা হচ্ছে। আবু সেতপু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ সরকার সহযোগিতা না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, আশা করা যায় তারা সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। নির্বাচন একদিনের বিষয় নয়, একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে রিপোর্ট জমা দেবে নির্বাচন সংস্কার কমিশন। তারা যদি নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে সবচেয়ে সুষ্ঠু, সবচেয়ে কার্যকর নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। আমরা দেখেছি যে আমাদের গত কয়েকটি নির্বাচনে যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি যে কলঙ্কজনক ভূমিকা পালন করেছে এবং কত নির্বাচনী অপরাধ করেছে। নির্বাচনী অপরাধের যে নির্বাচনী অপরাধের বিষয়গুলো আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডারের ৭৩ ধারা থেকে ৯৯ ধারা পর্যন্ত এখানে লিপিবদ্ধ আছে। কিন্তু এই ধারাগুলো, এই অপরাধগুলো এবং এই অপরাধী যারা হবে তাদের ২ থেকে ৭ বছর কারাদণ্ড, ৬ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড হওয়ার কথা, কিন্তু কারো বিরুদ্ধে গত কয়েক বছরে হয়েছে বলে আমার জানা নেই। বাজারে নতুন আলু থাকলেও কমছে না দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ১০ টাকা করে বেড়েছে পুরনো আলুর দাম। পেঁয়াজের বাজার অপরিবর্তিত থাকলেও বাড়ছে ইলিশের দাম। কিছু নিত্যপণ্যে শুল্ক ছাড় দেওয়া হলেও প্রভাব পড়েনি বাজারে, উল্টো বেড়েছে কিছু পণ্যের দাম। বাজার পরিস্থিতির খবর জানাচ্ছেন এস এম তানভীর। সরবরাহ সংকটের অজুহাতে বাজারে কমছে না আলুর দাম। নতুন আলু থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই। সপ্তাহ ব্যবধানে ১০ টাকা বেড়ে পুরাতন আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। নতুন আলুর দাম ১২০ থেকে ১৩০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে। শীতের সাথে সাথে সরবরাহ বাড়ায় বাজারে সবজির দাম কম বলে জানালেন বিক্রেতারা। সবজির দাম তো মনে করেন যে সবই কমছে। এই যে সিমানাটা ৮০ টাকা হয়েছে, ১০০ টাকা ৮০ টাকা হয়েছে। কপির দামও কমে গেছে, বড় বড় কপি ৫০ টাকা বেজেছে এখন। তবে ক্রেতাদের অভিযোগ, দাম কমলেও এখনও উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে শীতের সবজি। গত সপ্তাহে আলু ছিল ৭০, এখন ৮০ হয়ে গেছে। আবার করলার কেজি ১০০ টাকা। ফেসবুকে গেলে দেখি আমরা শুনি সব দাম কমতেছে, আসলে দাম কমে না। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। তবে বিক্রেতারা অন্যান্য মাছের দাম কম থাকার কথা বললেও ক্রেতাদের অভিযোগ, এখনো সব মাছের দাম চড়া। এটা হচ্ছে কেজি ৮৫০ টাকা, ৩টাই কেজি হবে। মাছের, ইলিশ মাছের দাম অনেক বাড়তি, নদীতে মাছ নাই। এই জাতা চিংড়িটা ৯০০ বেশি, আগে বেচতাম ১১০০, ১০০০। ইলিশ মাছ বাজারে তো চড়া দাম চলতেছে সবকিছু। দেশি ট্যাংরা মাছ দিলাম আপনার কেজি কত ৮০০ করে, এগুলো ধরেন আগে ৫০০-৬০০ করে পাওয়া যেত।
বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে সরকার শুল্ক ছাড় দিলেও ডিম ছাড়া বাকি পণ্যের দাম তেমন কমেনি বলে জানালেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন নিয়মিত বাজার মনিটরিং বলে মত তাদের। ডক্টর ইনু সাহেব বাজারের দিকে একটু লক্ষ্য করা উচিত, এদিক দিয়ে আলাদা বিশেষ একটা টিম করে এগুলোকে মনিটরিং এ রাখা উচিত। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় গত কয়েকদিন ধরে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তাপমাত্রার পারও দিন দিন ওঠানামা করছে, বাড়ছে শীতের দাপট। আজ সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এই জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রকুনুজ্জামান রকুন বলেন, আজকে সকাল ৯টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। তবে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। দেশের সবচেয়ে বড় নভ থিয়েটার হচ্ছে বরিশালে। বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাবে দক্ষিণাঞ্চল। আইকনিক ও ব্যয়বহুল এই প্রকল্প শেষ করে নির্ধারিত সময়ে সকল জটিলতা কাটিয়ে হস্তান্তর করাই এখন সর্বশেষ চ্যালেঞ্জ। নির্মাণাধীন নভ থিয়েটার ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। এক সময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলে হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় বরিশাল নভ থিয়েটার। এর প্রভাবে বদলে যাবে চরাইসা কীর্তনখোলা পাড়ের পুরো চিত্র। 2020 সালে বিশ্ববিদ্যালয়ের পাশে 10 একর জমিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে 460 কোটি টাকায় আইকনিক এ প্রকল্পের কাজ শুরু করেন গণপূর্ত বিভাগ, যা হস্তান্তরের মেয়াদ রয়েছে 2025 সাল। সরকার সময় দিচ্ছে ডিসেম্বর 2025, তার মধ্যে আমরা শেষ করার সময়। যত ধরনের কম্পোনেন্টস রয়েছে সেই ধরনের কাজগুলো আমরা আগামী 25 সালের ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করে প্রত্যাশী সংস্থার নিকটে হস্তান্তর করতে সম্ভব হবে। এই নভ থিয়েটারে থাকবে প্ল্যানেটেরিয়াম, টেলিস্কোপ, ডরমেটরি, অফিস ভবন, ডোম, প্রধান ফটক, সীমানা প্রাচীর, ওয়াটার বডি, ভাস্কর্য, সাবস্টেশন, লিফট, এক্সেলেটর, পুরো এলাকা শীততাপ, শিশু পার্ক, 175টি পার্কিং সহ সর্বাধুনিক সকল ব্যবস্থা। বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হবে এবং এখানে সবাই এসে বিনোদন নিতে পারবে। সারা দেশে অন্য যে নভ থিয়েটারগুলো আছে সেটার তুলনায় এটা ক্যাপাসিটি এবং আধুনিকতা সব দিক থেকে এটা বেশি থাকবে। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পাশাপাশি থাকবে বিনোদনের নানা ব্যবস্থাও। এখানে বসেই বিজ্ঞানের আবিষ্কার, প্রদর্শন, ব্যবহারিক ও সৌরজগৎ সম্পর্কে বাস্তবমুখী ধারণা পাবে এ অঞ্চলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীতে এখানে আসতে পারবে এবং বিভিন্ন জিনিস দেখতে পারবে এবং এরা অনেক উপকৃত হবে এবং বিজ্ঞান চর্চা করতে পারবে। বিজ্ঞানের জ্ঞানের আলোয় এই অঞ্চলের নতুন প্রজন্ম আলোকিত হবে, তাই এই নভ থিয়েটারকে নিয়ে স্বপ্নে বিভোর সর্বস্তরের মানুষ। এখানে একেবারে জমজমাট হবে আমার মনে হচ্ছে এবং বরিশাল জনগণের জন্য এটা একটা অনেক পাওয়া। প্রকল্পকে টেকসই করতে সব ধরনের তদারকি অব্যাহত রয়েছে জানিয়েছেন গণপূর্ত বিভাগ। গুণগত মানের সাথে গণপূর্ত বিভাগ বরিশাল কখনোই কম্প্রোমাইজ করবে না। সেই আলোকে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে আমরা যথাযথভাবে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছি। অবহেলিত দক্ষিণের জনপদে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে নভ থিয়েটারের নতুন প্রজন্মের বিনোদন এবং বিজ্ঞান চর্চা। এতে হবে এক সম্ভাবনা, নতুনভাবে বরিশালকে চিনবে আগামীর বাংলাদেশ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত প্রায় ৮,০০০ কেজি পলিথিন কেটে ব্যবহার অনুপযোগী করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। গত 2 অর্থ বছরে বিভিন্ন সময় এই পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর। জেলার পরিবেশ অধিদপ্তর জানিয়েছে 2022-23 ও 2023-24 অর্থ বছরের বিভিন্ন সময় অভিযানের মাধ্যমে কয়েক হাজার কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর। পরে চট্টগ্রামের শাহজালাল প্যাকেজিং নামের একটি প্রতিষ্ঠানের কাছে সমন্বিতভাবে ফরিদপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুরের জব্দকৃত পলিথিনগুলো নিলামের মাধ্যমে 7 টাকা কেজি বিক্রি করা হয়। পলিথিনগুলো রিসাইকেলের মাধ্যমে পরিবেশ উপযোগী অন্যান্য প্লাস্টিক দ্রব্য তৈরির শর্তে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক।